হাই বন্ধুরা, আমি চন্দন। আমি আমার এই রিভিউ উইথ চন্দনেতে আজকে আমি খেলা রিলেটেড ভিডিও ছাড়া যে ভিডিওটি বা যে আমার বক্তব্য ছোট্ট, আমার নলেজ যেটুকু, তা থেকে আমি কিছু বক্তব্য আজ এই ভিডিওয়ে আমি বলবো, যেটা আমাদের ভারতীয় সেনাবাহিনীদের দ্বারা যে অপারেশন সিন্দুর, যে স্ট্রাইক আমরা করেছি বিগত দিনে পিওকে এবং পিওকের ওপারে, অর্থাৎ পাকিস্তানেই বলা চলে, সেই স্ট্রাইকে যে সকল বীর যোদ্ধা যারা এই স্ট্রাইককে আঞ্জাম দিয়েছে এবং সফলতার সাথে নিখুঁতভাবে শাহি সালামত ঘরে ফিরে এসেছেন, তাদেরকে আমার একটা স্যালুট। যেটা আমাদের ভারতবর্ষের বুকে, অর্থাৎ জম্মু কাশ্মীরে পেহেলগাঁও নামক একটা জায়গাতে যে ঘটনাটি, যে অতি জঘন্য থেকে জঘন্যতম এবং অতি ঘৃণ্য একটা ঘটনা ঘটে গেছে এই 2025 22 এপ্রিল, সেটা আমরা কিন্তু গোটা ভারতবাসী ভুলিনি। এবং এই 15 দিন 16 দিন যাবৎ গোটা ভারতবাসীর বুকের মধ্যে যে জ্বালাটা জ্বলছিল, সেটা হচ্ছে এর প্রতিশোধ। সেই প্রতিশোধের আগুনেই গোটা ভারতবর্ষ জ্বলছিল এবং যে সমস্ত পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তারাও ফুঁসছিলেন এবং তাদের সমবেদনা জানানোর মতো, আমি এখনও বলছি, সমস্ত ভাষাই কম পড়ে যাবে। অসহায় নিরুপায় সাধারণ পাবলিক, বাচ্চা, কারোর স্বামী, এদের ঘরে প্রাণ দিতে হয়েছে, কারণ রিলিজিয়ন বেছে বেছে মারা হয়েছে। এবং এটাও দেখুন, এই সমস্ত পরিবারকে সত্যি বলছি সমবেদনা জানানোর মতো সমস্ত ভাষাই কম পড়ে যাবে। এদের সকল পরিবারের প্রতি আমার অগাধ সম্মান এবং ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, ওনার পরিবারের মানুষদের বা যারা প্রিয়জনদের হারিয়েছেন, ওনাদের যেন বাঁচার শক্তি দেয় ভগবান। আমি এটাই কামনা করব। এবং তার সাথে আমাদের যে অপারেশন সিন্দুর, যে স্ট্রাইক এবং বালাকোট স্ট্রাইক আমরা দেখেছি, এর আগেও পুলওয়ামা হামলার পর যে স্ট্রাইক, এয়ার স্ট্রাইক ভারত করেছিল, তার থেকেও এই স্ট্রাইক আরও ভয়ঙ্কর হয়েছে। এবং এই স্ট্রাইকের যে নাম সিন্দুর, একদম অন্তর থেকে বলছি, যথোপযুক্ত নাম নির্বাচন করা হয়েছে এবং নামটার সার্থকতা পেল। আজকে যখন আমাদের উইং কমান্ড ভূমিকা সিং ম্যাম এবং সোফিয়া কুরেশি ম্যাম জেনারেল, ওনারা যখন প্রেস মিট করেছিলেন এবং ওনাদের মুখ থেকেই আমরা এই সিন্দুর অপারেশনের বর্ণনাটা আমরা ভালোভাবে পেয়েছি। তো দুজন এই বীর যোদ্ধা সাহসিনীকে আমার তরফ থেকে প্রণাম। এবং এই যে অতি জঘন্য নরকীয় এই ঘটনাটা ঘটিয়েছিল, তারই প্রতিশোধ স্বরূপ আজ ভারত তার শক্তি আরেকবার অগ্নি পরীক্ষা দেখিয়ে দিল যে আমরা ঘরে ঢুকেও মেরে আসতে পারি, সেই ক্ষমতা আমাদের ভারতীয় সেনাবাহিনীর আছে। ঠিক আছে? এবং সেটাই করে দেখিয়েছে, ভয়ঙ্কর রূপে তাবাহি মাচিয়ে দিয়েছে একদম পিওকে বুকেতে। স্ক্ল্যাপ এবং হ্যামার, এই দুটি ক্ষেপণাস্ত্র 450 কেজি বারুদ নিয়ে নয়, একদম সুপারসনিকের থেকে কিছুটা কম স্পিডেতে সজোরে আঘাত করেছে গভীর রাতে। এবং তাতেই জঙ্গিদের লঞ্চ প্যাড বলুন এবং জঙ্গিদের যে ট্রেনিং সেন্টার বা জঙ্গিদের থাকার জায়গা, পুরো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একদম ভয়ঙ্কর রূপে প্রত্যাঘাত করা হয়েছে ভারতের তরফ থেকে পিওকেতে। এবং এ খুদা मैं भी মার যাতা, এটাও একজন বলে উঠে আঁতকে উঠেছিলেন, সেই কুখ্যাত ব্যক্তি মাসুদ আজাহার। ঠিক আছে? তবে হ্যাঁ,
এটা বলতে চাই, এই কথাটা আমাদের জেমস বন্ড একজন বসে আছে এনএসএ, ঠিক আছে, তিনি কিন্তু এই কথাটা ও ভুলবশত হয়তো আতঙ্কে, মিসাইল অ্যাটাকের আতঙ্কে এই কথাটা বলে উঠেছিল, তবে এই কথাটা শুনে নিয়েছে, ঠিক আছে, সেই জায়গাতেই তোমাকে পাঠানো হবে, তোমার চিন্তা নেই। তুমি যে নারকীয় ঘটনা একের পর এক ঘটিয়েছেও আগেও এবং এখনও ঘটাচ্ছেও, এই ভারতের বুকেতে রক্ত নিয়ে ছেলে খেলা খেলছে সাধারণ মানুষের, দম থাকে ভারতীয় ওয়েপেনধারী মিলিটারির সাথে লড়াই করো চোখে চোখ রেখে, তাহলে জানবো হ্যাঁ তোমাদের দম আছে। কিন্তু সাধারণ নিরীহ মানুষ, বাচ্চা, এদের ঘরে মেরে কী লাভ তোমাদের? জান্নাতে পাঠিয়ে যাজ এবং আরও পাঠাবে, আর এই খেলা আরও ভয়ঙ্কর হবে, আর মারও আরও ভয়ঙ্কর হবে পাকিস্তান, তোমরা মনে রেখো। আর আরেকটা কথা বলে দিই, 14 জন মাসুদ আজাহারের ফ্যামিলিকে, 14 জন মেম্বার নিহত, সেই ভয়েই হয়তো বলে উঠেছিল এ খুদা ম্যাঁ ভি মার যাতা। সেটাও হবে, খুব শীঘ্রই হতে পারে, চিন্তার কোনো কারণ নেই, শুধু দেখতে থাকো যে কি হয়। এবং এটা হয়েছে একটা বাহবালপুর নামক জায়গাতে, এই মাসুদ আজাহারের যে ডেরা ছিল সেই ডেরাকে পুরো ধ্বংস করে দিয়েছে ভারতীয় বিমান বাহিনী, ঠিক আছে। আর মনে আছে তো এই মাসুদ আজাহারের কুকীর্তি, 1999 সালে IC-814 যে প্লেনটা তোমরা হাইজ্যাক করেছিলে, সেই প্লেন হাইজ্যাককারী মাসুদ আজাহার, মনে রেখে দাও এই দিনটা। এরপর যদি তোমরা কোনো আবার ফন্দি খাটো যে ভারতের উপর আবার কোনো অ্যাটাক করব বা হামলা করব, তাহলে এর পরিণতি আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হয়ে উঠবে। এটা নিউ ইন্ডিয়া, মনে রেখে দেবে। 2002 থেকে 2014 আগে পর্যন্ত যা ঘটনা ঘটে গেছে, তখন এটাই মনে হতো না যে ভারতে ঢোকো, রক্তের হোলি খেলো, বেরিয়ে চলে এসো, ভারত সরকার কিছু করবে না। কিন্তু না বন্ধু, সেদিন শেষ। 2014 পর থেকে তুমি যদি আমায় একটা চাঁটি মারো, আমি তোমায় চাঁটির বদলে একটা চাঁটি তো মারবই, তার সাথে লাথি ঘুষি দুটোই খাবে তুমি। সেই ভারত হচ্ছে এটা, ঠিক আছে। আর আরেকটা কথা বলে দিই তোমাদের, তোমরা যারা পাকিস্তানের জেনারেল, তোমরা কি করো, যতদিন তোমরা সার্ভিস লাইফে থাকো, ভারতকে নিয়ে দুটো গরম গরম ডায়লগ দিয়ে, ভারতের উপর দুটো চারটে টেরোরিস্ট অ্যাটাক করিয়ে দিয়ে নিজেদের ঘরে কী ভাবো, তারপর তো সেই লেজ গুটিয়ে চাকরি শেষ হয়ে যাওয়ার পর বিদেশের মাটিতে কাটাতে হয়, হয় আমেরিকা, কানাডা, জার্মানি, এইসব দেশে গিয়ে তোমাদের ঘরে থাকতে হয়, ঠিক আছে। তাহলে আমি এরকমভাবে আমার দেশে থেকে কিছু দিনের জন্য দেশের টেরোরিস্টদের উত্তপ্ত করে ট্রেনিং দিয়ে ভারতের বুকে পাঠিয়ে ভারতের উপর হামলা করে দেবো, তাই তো? ঠিক আছে, করো, এ ব্যবস্থাও হবে, কারণ তোমরা ভারতের বুকে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামক যে সংগঠনের মাধ্যম দিয়ে এই পেহেলগাঁওয়ে সামান্য নিরীহ মানুষের উপর অত্যাচার এবং যে নির্মমভাবে তাদের ঘরে মেরেছ, এর জন্য তোমাদের কঠিন ফল ভোগ করতে হবেই হবে, ঠিক আছে। এবং এটা বলে দিই, তোমরা তো 1947 সালে যখন ভারত পাকিস্তান ভাগ হলো, 48, 1965, 1971, তিনটে ওয়ার আমাদের সাথে লড়েছো তোমরা, কিন্তু তার ফলস্বরূপ কী মিলেছে? বিগ জিরো, তাই তো। এবং এই লড়াইগুলি ছিল মিলিটারি টু মিলিটারি। তোমরা তখন কি দেখলে যে ভারতীয় মিলিটারির সাথে আমরা পেরে উঠব না, কারণ 3বারই তোমরা যে হোঁচট খেয়েছো ভারতীয় মিলিটারির সাথে যুদ্ধ করে, তোমরা তখন বুঝে গেছো যে মিলিটারি দিয়ে ভারতকে আমরা যুদ্ধে হারাতে পারবো না, কারণ আমাদের মিলিটারিদের, পাকিস্তানি মিলিটারিদের সে দম নেই, তাই তো। তার পরিবর্তে তোমরা কি পন্থা অবলম্বন করলে যে এই টেরোরিস্ট অ্যাটাক করাবো, তাই তো।
মানে টেরোরিস্ট অ্যাটাক করিয়ে দিয়ে ভারতকে বিশালভাবে চোট পৌঁছে দেবো। যুদ্ধে তোমরা এই মিলিটারি টু মিলিটারি অ্যাকশনে ভারতের কাছে টিকতে পারবে না, জানি সেটা ভালোভাবে। এবং ভারত, এটাও বলে দিই, ভারত যখন নয় 1974 যখন প্রথম নিউক্লিয়ার আবিষ্কার করলো, তারপর থেকে তোমরা পাগল কুকুরের মতো 1975 থেকে আর 1995 পর্যন্ত ছুটে বেরিয়েছ কীভাবে অন্য দেশ থেকে চুরি করা টেকনোলজি নিয়ে নিউক্লিয়ার ওয়েপন বানানো যায়। তোমরা সেটা করেছো, কিন্তু তোমরা ভারতকে একটা জায়গায় দুর্বলতা পেয়েছিলে, কারণ ভারতের যে নিউক্লিয়ার অ্যাক্ট ছিল না, সেখানে বলা ছিল যে ভারত কখনোই আগে নিউক্লিয়ার অ্যাটাক করবে না। সেই সুযোগটাই তোমরা নিয়েছিলে, বা এখনও নিয়ে যাচ্ছ, তাই তো? যে ভারত তো এখন নিউক্লিয়ার অ্যাটাক করবে না, ওই একটা করে বড়সড় ভারতের দুর্ঘটনা ঘটিয়ে দেবো, তারপরে ভারত একটা করে স্ট্রাইক করবে। কিন্তু না বন্ধু, সেদিনও আস্তে আস্তে শেষ হয়ে যাবে, চিন্তা নেই। এবং তখন তোমরা কোথায় পালাবে? আর ওই যে বলেছে না যে পালানোর জন্য জায়গা কম পড়ে যাবে, সেটা কম পড়ে যাবে তোমাদের। এটা নিয়ে তোমরা চিন্তা করো না, সেদিন ঘনিয়ে এসেছে খুব তাড়াতাড়ি। মনে পড়ে 2008-এ 26/11 আর তাজ হোটেল মুম্বাই, আর 2009-এ অমরনাথ যাত্রীদের উপর অ্যাটাক। তখন তোমরা করেই দুটো বড় অ্যাটাক ভারতের উপর করে তোমরা বেরিয়ে গেছো। তখন এটাই ভাবছিলে যে ভারত তো আগে নিউক্লিয়ার হাতিয়ার ব্যবহার করবে না, তাই তো? এইসব ভেবেই, এবং তখন ভারতীয় গভর্নমেন্টের এটাই পরিস্থিতি ছিল যে কিছুই করতে পারতো না, কিছু করতো না, ছেড়ে দিত। মানে একটা গালে চড় মারলে আর একটা গালে বাড়িয়ে দেওয়ার অবস্থা ছিল তখন। তার পরিপ্রেক্ষিতে 2014 পর যখন এয়ার স্ট্রাইকগুলো হয়েছে, 2016 এবং 2019 বালাকোট মনে পড়ছে? পাকিস্তানের খাইবার পাখতুন যে জঙ্গিদের বা টেরোরিস্টদের যে লঞ্চ প্যাড ছিল, পুরো ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল ভারত। কেন জানো? বলে দিই, শুনে নাও। ভারতও তোমাদের ঘরে এটাই বোঝানোর চেষ্টা করছিল, বা নিজেরা উপলব্ধি করার চেষ্টা করেছিল যে আমরা পাকিস্তান বা পিওকে বা ইন্টারন্যাশনাল ভারত পাকিস্তান যে বর্ডার, তার ভেতরে যদি কোনো জায়গায় আঘাত হানি, তার বিনিময়ে পাকিস্তানের রিয়াকশানটা আমরা দেখব। ঠিক আছে? সেই রিয়াকশানটাই দেখতে চেয়েছিল ভারত, যে তোমরা কি পাল্টা দাও। কিন্তু এখন ভারত বুঝে গেছে না। এবং এটাও বলে দিই, একটা সময় তো মুম্বাইয়ের ডন, মুম্বাই বহু কিছু ঘটিয়ে গেছে, একজন ছিল নয়, করাচির জামাই, সে করাচিতে এখন বসে আছে, তাই তো? ওখান থেকে এই যে সিন্ধুর অপারেশনটা হয়েছে, এটার মাধ্যমে পাকিস্তানকে এটাই বোঝাতে চেয়েছে যে করাচি হোক, ইসলামাবাদ হোক বা লাহোর হোক, যে জামাই ইব্রাহিম, বুঝে গেছেন তো, ওর কথাই বলছি, বসে বসে এই সিন্ধুর অপারেশনের পাল্টা দেওয়ার জন্য যদি ভারতে কিছু প্রত্যাঘাত করা হয় না, এটাই ভারত বোঝাতে চেয়েছে যে এরপর যদি কিছু করতে চাও তো তোমারও অবস্থা আরও ভয়ঙ্কর হবে। এবং করাচির বুকেতেই আমরা যাব, ওখানেও গিয়ে নয় এই 450 কেজি বারুদ সমেত কোনো মিসাইল গিয়ে ওই হাওয়া মহলে বা ওই মহলে যে মহল্লায় থাকো সেখানে পড়ে যাবে। কিন্তু সাবধান হয়ে যাও, সাবধান থাকো, কারণ ভারতীয় সরকার এখন ফুল অ্যাকশান মোডে। আর সামনের দিকে আমাদের একজন আছে পাশে, ছোট একটা দেশ, মাঝখানে বসে বসে ভারতের কোলে বসে বসে বড্ড লাফালাফি করছে। ওরও হবে, আগে সাইজ করি, সাইজ করুক দেশ, তারপর ওরও হবে, চিন্তা নেই। সবাইকে আমরা প্রসাদ দেবো, এ নিয়ে চিন্তা করতে হবে না। আর যেতে যেতে একটা কথা বলে দিই বন্ধু, এই মুহূর্তে ভারতেরও কিছু করণীয় আছে, যেটা আমি বলে দিই। সেটা হচ্ছে, এক, ভারতের কিছু সিক্রেট অপারেশনাল টিম বানানো দরকার, যেটা ওয়েল ট্রেন্ড হবে ইসরায়েলে। কারণ ইসরায়েল তো ভয়ঙ্কর, সামনে ঘুষে ঘুষে মারে এবং ওপেন দিনদাহারে মারে। ঠিক আছে? সেটা করার দরকার নেই ভারতের। ভারতের এখন স্ট্র্যাটেজিক্যালি গেম খেলা দরকার। এই ওয়েল ট্রেন্ড সিক্রেট যে অপারেশনাল টিম হবে, সেই টিমকে এখন দুটো রাস্তা বাছতে হবে।
আরও ভয়ঙ্কর অ্যাকশনের জন্য। সেটা হচ্ছে ওই যে পাকিস্তানে বললাম না, যে পাকিস্তানের যে জেনারেলগুলো অবসর গ্রহণ করার পর তারা যখন ওই বিদেশের মাটিতে চলে যায়, নয় এরা ভাবে আমরা ওখানে কি আমরা বেঁচে গেছি, কিন্তু না, ওদের ওখানেও ওই রাশিয়ান কেজিবির মতো নয়, সিক্রেটভাবে হয় কেমিক্যাল নয় পয়জন দিয়ে ওখানে শেষ করে দাও। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের ভারতের যে নিউক্লিয়ার ওয়েপেন্স ব্যবহার করার জন্য যে অ্যাক্ট আছে না, সেই অ্যাক্ট বদলানোর সময় এসে গেছে এবার। আর ওই অ্যাক্ট কখন শেষ মুহূর্তে আমরা গিয়ে নিউক্লিয়ার অ্যাটাক করব ও নয়, সবার ফার্স্ট নিউক্লিয়ার অ্যাটাক হবে, ঠিক আছে? তবেই পাকিস্তান কিন্তু বুঝবে যে না, ভারত কিন্তু এবার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এবং এরই সাথে ভারত তখন কী করবে জানেন তো, ওই স্থায়ী প্রস্তুতির অবস্থা থাকবে, স্থায়ী প্রস্তুতি অবস্থায় রাখবে পাকিস্তানকে। কেন বলছি, পাকিস্তানে যে নিউক্লিয়ার ওয়েপেন্স আছে না, ওরা খুল্লা মার্কেটে খালি লোকে ভয় দেখায়, কিন্তু যেদিন ভারত প্রথম মিসাইল অ্যাটাক করবে, এই নিউক্লিয়ার অ্যাটাক করবে, যদি কোনো দিন করে, তখন ওরা বুঝবে যে অ্যাক্ট পাল্টে গেছে। ওরা তখন এই ভয়টায় থাকবে পাকিস্তানিরা, যে ভারতের নিউক্লিয়ার অ্যাক্ট পাল্টে গেছে, অতএব ওরা আগে করতে পারে এই অ্যাটাক। তার জন্য ওরাও নয়, একদম স্থায়ী প্রস্তুতি, অর্থাৎ যেন যে কোনো ভারতের চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য ওরা প্রস্তুত থাকে ওই নিউক্লিয়ার ওয়েপেন নিয়ে। এবং তার জন্য ওইটা মেনটেনেন্সের দরকার পাকিস্তানে, এবং ওই মেনটেনেন্স করতে যে খরচ, সেই খরচটা জোগাতে পাকিস্তান তো এমনি শেষ, আরও শেষ হয়ে যাবে। তার ফলে কি হবে, পাকিস্তানের জনতা ওদের আর্মির ওপর আরও প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হবে এবং প্রেসার ক্রিয়েট করবে, তবেই কিন্তু ওরা জব্দ হবে ওদের পাবলিকের কাছে, এটা বলে গেলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখছি। আজ অন্য একটা ভিডিও বানাতে বাধ্য হলাম, কারণ আজকে ভারতের এই সাফল্যে আমরা অত্যন্ত খুশি সকলে, সত্যি কথা বলতে কি। এবং ওই পরিবারগুলোকে যে কিছুটা হলেও তারা শান্তি পাবে, যে পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে, আমাদের ভারতীয় নাগরিক যারা পেহেলগাঁয়ে তাদের নিজেদের পরিজনদের হারিয়েছে।